কৃষকের বাংলা, বাংলা বাংলা কিষানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষকেরা শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষিভিত্তিক অনুষ্ঠান রূপসী বাংলা। বর্তমানে বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলা বন্যা কবলিত। এই বন্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গবাদি পশু বন্যার পানিতে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে অনেক গবাদি পশুর খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব নিয়ে রয়েছে একটি বিপর্যয়ের অবস্থান। আমরা দেখব এই বন্যা থেকে এই গবাদি পশু কীভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেই সঙ্গে খামারিরা আবার কীভাবে দাঁড়িয়ে উঠতে পারে। পুরো প্রোগ্রাম জুড়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ত্রিমোহনীতে মোহাম্মদ আলী ডেয়ারি ফার্মে, যেই ফার্মটির বয়স প্রায় 30 বছরের উপরে এবং এখানে এই খামারটি অত্যন্ত বিশ্বস্ততা নিয়ে এগিয়ে চলছে। আজকে আমরা দেখব এই খামারটির কি কি এখানে রয়েছে এবং এই খামারের যিনি স্বত্বাধিকারী আছেন মোহাম্মদ আলী, তিনি হচ্ছে বাংলাদেশের যেই ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশন আছেন অন্যতম একজন নেতৃস্থানীয় মানুষ এবং এই খামার নিয়ে রয়েছে তার 30 বছরেরও বেশি অভিজ্ঞতা। এই বন্যায় খামারিরা কি সুবিধায় আছে, কি অসুবিধা। দর্শক, আমরা এই মুহূর্তে যে খামারে অবস্থান করছি এই খামারটি স্থাপিত হয় 1987 সনে এবং অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি খামার এবং যে খামারের স্বত্বাধিকারী দেশব্যাপী যারা খামারি আছেন সবার কাছে খুবই পরিচিত একটি মুখ আমাদের মোহাম্মদ আলী ভাই। আমরা আজকে ওনার খামারে এসেছি। আমরা এখন বর্তমানে এই খামারের খোঁজখবর জানবো, সেই সঙ্গে আরও জানবো যে দেশে বর্তমানে প্রায় 11টি জেলা বন্যা কবলিত, ওইখানের খামারের বাইরে কেমন আছে এবং তারপরে কি করণীয়। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো শুধু একজন খামারি না, আপনি হচ্ছে বাংলাদেশে যেসব খামারি আছে তাদের মধ্যে থেকে যেটা বলা হয় যে লিডারশিপ দিচ্ছেন আপনারা হাতে গোনা কয়েকজনে। আপনাদের দেখেই অনেকে এই খামার করতে উদ্বুদ্ধ হয়েছে এবং অনেকেই সফল হয়েছে, আবার অনেকে হয়তো দীর্ঘদিন টিকেনি। তো আপনার বর্তমান কি অবস্থা? যে আমি মূলত একজন উদ্যোক্তা, উৎপাদন ও বাজারজাতকারী। হ্যাঁ, সেদিক থেকে আমি এই 1987 সন থেকে বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করি। অদ্যাবধি এই ব্যবসার মধ্যে আছি। আমার বর্তমানে 200-র উপরে গরু, 50 বিঘা ঘাস ক্ষেত, 5টা মিষ্টির দোকান আছে, 50 জন আমার স্টাফ। আমি এই সকাল 6টা থেকে রাত্রে 11টা পর্যন্ত এই ঘাস কাটা, গরু দোহানো, গরুর প্রজনন, চিকিৎসা, মিষ্টি বানানো, দোকান দেখশন, সারাদিন একটা ঘর। এলাকায় অনেক খামারে আমরা দেখে উদ্বুদ্ধ হয়েছে। হ্যাঁ, অনেক খামার করতেছে, এই ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি আমি যে মানিকগঞ্জে আমার ঘাসের প্রজেক্ট আছে 50 বিঘা, আমার আশেপাশে অনেক খামারি আছে যারা আমার দেখা নতুন খামার করছে। হ্যাঁ, আমার তো পরামর্শ নেয়, চিকিৎসার সুবিধা নেয়, দুধ কীভাবে বিক্রি হবে সে বিষয়ে পরামর্শ নেয়। অনেক জোরে অনাকাঙ্ক্ষিত বন্যায় প্রায় 11টি জেলা পানিতে তলিয়ে যায়। বন্যায় মানুষের জানমালের আংশিক ক্ষতি হলেও গবাদি পশুকে বাঁচাতে অনেকেই ব্যর্থ হয়। সিলেট, সুনামগঞ্জে প্রতি বছরই বন্যা দেখা যায়, তবে ফেনী এবং কুমিল্লাতে অনাকাঙ্ক্ষিত বন্যার ঘটনা ঘটে অনেক বছর পর এবার প্রথম। এবং যেসব কৃষক ভাইয়েরা বা খামারি ভাইয়েরা গবাদি পশুকে রক্ষা করতে পেরেছেন তাদের রাখার জায়গা এবং খাবারের প্রচুর সংকট দেখা দিয়েছে। পুরো আগস্ট মাস জুড়ে বন্যার দেখা পেলেও গত 31শে আগস্ট পর্যন্ত বন্যায় মৃত্যু সংখ্যা 54। ইতিমধ্যে আমরা অনেকেই দেখেছি যে গবাদি পশু বন্যার পানিতে ভেসে ভেসে যাচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলি বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের অন্যতম একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলীর সঙ্গে। দর্শক, বাংলাদেশে প্রায় 11টি জেলায় এই মুহূর্তে বন্যা চরম আকার ধারণ করেছে। অঘোষিত বন্যায় অনেকেই দিশেহারা, মানুষের জীবন বিপর্যস্ত এবং সেই সঙ্গে আমাদের যে গবাদি পশুগুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে বন্যায় ভেসে ভেসে যাচ্ছে। গবাদি পশুর থাকার জায়গা নেই, খাবার তো কল্পনায় আসে না। আমরা আবারও কথা বলছি বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে। এই মুহূর্তে যে বন্যার যে ব্যাপারটা চলছে, এই যে আমাদের পেছনে আপনারা পানি দেখতে পাচ্ছেন, সব জায়গায় পানি বেড়ে গিয়েছে এবং বিশেষ করে ফেনী, কুমিল্লাতে প্রায় 38 বছরে এমন বন্যা দেখা যায়নি।
আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টেলিভিশনে বা পত্রিকায় গরু বেশে বেশে যাচ্ছে, বা থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই। আপনারা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন থেকে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন? যে আমি ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আমার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ওই এলাকায় আমার অনেক সহকর্মী আছে, যারা 5টা 7টা 10টা গরুর খামার আছে। আমার যে খামারি আছে, ওরা আমার বলছে যে আমি রাত্রে 3টার সময় গরুর রশিগুলা কাটার সময় পাই নাই। হ্যাঁ, অনেকগুলা গরু, সবগুলো গরু আমার বাইসা গেছে। এরকম বহু খামারি আছে ওই অঞ্চলের, যারা গরু বাইসা গেছে, পায় নাই, বা যাই আছে এখানে সেখানে ছিটাই আছে। এভাবে তারা অনেক চরম দুর্ভোগের মধ্যে আছে। তারা নিজেরই থাকার জায়গা নেই। তারপর গবাদি পশু তো প্রশ্নই আসে না। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই গবাদি প্রাণীর, সবচেয়ে বেশি এই বন্যায় ক্ষতি হয়েছে। তারা থাকার জায়গা নাই, আশ্রয় নেওয়ার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। এই কারণে আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই বন্যায় গবাদি প্রাণীর। আমরা কি এখন আসলে একটা দাবি তুলতে পারি যে আমাদের যেমন বন্যায় আসলে মানুষের আশ্রয় স্থল একটা জায়গা থাকে, মানুষের আশ্রয় নিয়ে থাকে, স্কুল বা গভর্নমেন্ট থেকে কিছু জায়গা থাকে, ঠিক তেরকমই গবাদি পশুর জন্য যেসব বন্যা কবলিত এলাকা, ওই ধরনের একটা গবাদি পশুর আশ্রয়স্থল। আমি খামারি হিসাবে মনে করি যে প্রত্যেকটা যেখানে যে সময় গবাদি পশুর সংখ্যা বেশি, চারণভূমি আছে বা উঁচু জায়গা আছে, বা গভর্নমেন্ট অধিদপ্তর থেকে বা প্রাণী সম্পদ দপ্তর থেকে একটু উঁচু জায়গা করা দরকার। যেমন বন্যার জন্য, যেমন বন্যা থাকার জন্য তাদের জন্য আশ্রয়স্থল আছে, গবাদি পশুর জন্য উঁচু জায়গা চারণভূমি করে তাদের প্রতিটা জেলায় বা যেখানে গরু বেশি পেলে ওখানে চারণভূমি করা উচিত। হ্যাঁ, আমি চারণভূমি করার জন্য রাষ্ট্রের কাছে, গভর্নমেন্টের কাছে, প্রাণী সম্পদের কাছে আমি দাবি জানাই। আর এমনি আপনারা প্রাণী সম্পদ, আপনারা যারা মানে কেন্দ্রীয় নেতৃস্থানীয় যারা আছেন, আপনারা কি এমনি কোনো উদ্যোগ নিয়েছেন যে ওদের কি পাশে কিভাবে দাঁড়ানো যায়? আমাদের ফার্মার্স অ্যাসোসিয়েশনের যারা কেন্দ্রীয় কমিটির সদস্য আছে, তারা বেশিরভাগই সদস্য বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে গেছে, তাদের খোঁজ খবর নিতেছে, তাদের জন্য ডাটা করতেছে, প্রাণী সম্পদের সাথে মিলেমিশে কাজ করে। আমি চিন্তা করলাম যে আমার এত দুধ, দৈনিক 800 লিটার দুধ, হ্যাঁ, আমি কয়জনের কাছে দিই, টাকা ঠিক মতো পাই না। এখন নিজে মিষ্টির দোকান দেওয়াতে আমার এখন দৈনিক 1000 লিটার দুধ উৎপাদন, এরপরও আমার বাইরে থেকে আরও 1000 লিটার আনতে হয়। তো ওই দুধ দিয়ে আমি মিষ্টি তৈরি করি। হ্যাঁ, আমার দুধটা তরল দুধ হিসাবে প্রতিদিন সেল হয়। আমার 5টা সেল সেন্টারে 1000 লিটার দুধ আমার তরল দুধই সেল হয়, আর বাকিটি দিয়ে আমি মিষ্টি তৈরি করি। 1927 সালে গরুর খামার শুরু করেন, ওই সময় কয়টি গরু ছিল? ওখানে আমার প্রত্যেক খামার 7টা না 8টা গাভীর মতো আসছিল। হ্যাঁ, ওটি দিয়েই শুরু করি। মানে একেবারে যেটা গৃহস্থ লেভেল বলা হয়, যে প্রত্যেকভাবে যেটা আমরা আগে করতাম, ওইভাবে আপনার মানে 6 থেকে 7টি গরু ছিল? জি, আমার বাপদাদার গাভী আগে আরও বেশি আসছিল। হ্যাঁ, আমি যখন শুরু করি তখন 7টা না 8টার মতো পাইছি, ওটা দিয়েই আমি শুরু করছি। আচ্ছা, মানে ওই 7টা 8টা থেকে বর্তমানে আপনার গরুর সংখ্যা 200 প্লাস। 200 প্লাস। জি, এখন তো আপনি হচ্ছে যে ঢাকা থেকে আপনি হচ্ছে মানিকগঞ্জে সম্ভবত আপনার খামার ট্রান্সফার করতেছেন। জি জি। তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আরও 1000 গাভীর একটা খামার করা। আমার আরও 15-20টা সেল সেন্টার হবে, আমার এখানে 4-500 লোক থাকবো। আজকে আমাদের গন্তব্য যেখানে ছিল মোহাম্মদ আলী ডেইরি ফার্মে, আমরা এতক্ষণ মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন আমরা তার ছেলের সঙ্গে কথা বলছি, মোহাম্মদ ইবনে কায়েস। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি বাবার পাশাপাশি আমরা 3 ভাই ব্যবসা পরিচালনার সাহায্য করতেছি সব দিক থেকেই। আচ্ছা, তো প্রথম তো আসলে গরুর খামার বা গরুর ব্যবসা ভালো লাগতো না? হ্যাঁ, এরপরে আস্তে আস্তে প্রথমে আমরা শুধু একটা মাত্র দোকান ছিল শুধুমাত্র দুধ বিক্রি করার জন্য, এরপরে আস্তে আস্তে দই শুরু করলাম, এরপরে দই থেকে মিষ্টি, এরপরে আমরা বেকারি শুরু করছি। তোমার পড়াশোনা গেছে? আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, ট্রিপলি ডিপার্টমেন্টে। আচ্ছা, তো তুমি তো হচ্ছে যে এই মুহূর্তে তরুণ সমাজ বলতে আমরা যা বুঝি, একেবারে তুমি টকবগে তরুণ, পড়াশোনা করতেছো, বাবার ব্যবসা দেখতেছো, এখন তোমরাই আসলে বিশ্ব চালানোর মতো একটা যোগ্যতা তোমাদের মধ্যে আছে, এবং আমরাও অনেক ক্ষেত্রে দেখেছি, এটা আমাদের দেশে রিসেন্ট হয়ে গেল আমাদের দেশে। তো এই যে ব্যবসাকে আসলে কোন ব্যবসাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। অবশ্যই। তো এখন তুমি এই মুহূর্তে গত 5 বছর আগে তো বুঝছো না, এখন তো বুঝো। হ্যাঁ, তোমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যারা এই গরুর খামারের সঙ্গে যুক্ত আছে, এটার ভবিষ্যৎ তুমি কি দেখছো? অবশ্যই এখানে ব্যাপক সম্ভাবনা আছে।
আর বিশেষ করে যদি সরকার গোখাদ্যের দামটা যদি একটু হাতের নাগালে আনতে পারে, গরু উৎপাদন যত বাড়বে, দুগ্ধ জাতীয় পণ্য উৎপাদন ততই বাড়বে। এটা আমার বিশ্বাস। গরু পালনের যে সুষ্ঠু পরিবেশ বাংলাদেশের মানুষ পায়, আমার মতো নতুন নতুন তরুণ আরও গবাদি পশু পালনে উদ্বুদ্ধ হবে এবং ভবিষ্যতে তারা নিজেরা নিজে স্বাবলম্বী। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।